আজকের এই ইন্ট্রো আমরা মুভির গল্প দিয়ে শুরু করছি না। আজকের ইন্ট্রোতে থাকছে এই মুভি সিনেমা হলে দেখার জন্য আহ্বান। আমার পশ্চিমবঙ্গের বন্ধুরা, প্লিজ সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখুন। আশা করি বড় পর্দায় এই সিনেমা বেশ ভালো লাগবে। আমরা মূলত এই সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য, যাদের পক্ষে হলে গিয়ে মুভিটি দেখা পসিবল নয়, আর তারা অনেকেই মুভিটির এক্সপ্লেনেশন চেয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় ডামরু নামে এক ধর্মীয় গুরুকে একটা আসরে গল্প শোনানোর মধ্য দিয়ে। অনেক বছর আগে সিপাহী বিদ্রোহের পর এই বাংলার চাষিরা নীল চাষ করা শুরু করে। তখন নীলের অনেক চাহিদা এবং দাম ছিল, কিন্তু ব্রিটিশ শাসক এবং স্থানীয় জমিদাররা মিলে নীল চাষের জন্য অনেক জমিজমা লিখে নেয় আর তাদের উপরে অত্যাচার শুরু করে। স্থানীয় ব্রিটিশ প্রতিনিধি ডানকন কৃষকদের তুলে নিয়ে গিয়ে প্রচুর অত্যাচার করতে থাকলে নিপীড়িত মানুষগুলো তাদের রক্ষাকারীর জন্য মিনতি করতে থাকে। তেমনই একদিন ডানকন এক বয়স্ক লোককে চাবুক দিয়ে মারতে থাকলে সেই লোকটি বলে সে আসছে। এইটা শুনে ডানকন তাদের এক লোককে জিজ্ঞেস করে সে কার কথা বলছে। লোকটি জানায় সবাই তাকে মা কালীর বেটা বলে জানে। অন্ধকারে আসে, ধ্বংসলীলা চালিয়ে অন্ধকারেই চলে যায়। ডানকন এসবের তোয়াক্কা না করে বয়স্ক কৃষককে আবারও চাবুক মারতে শুরু করে, আর একদল ডাকাত এসে ডানকনের সব লোকদের মারতে থাকে। ডাকাতদের সর্দার আবার ডানকনকেও ছেড়ে কথা বলে না। তখন ডানকন জিজ্ঞেস করে কে তুই? সর্দারের সাইড থেকে এক মহিলা ডাকাত বলে গরিব নিপীড়িত মানুষদের রক্ষাকর্তা। অন্য পাশ থেকে আরেক ডাকাত জানাই নীল শোষকদের ত্রাস। মাঝ থেকে এবার সর্দার বলে নাম আমার রঘু ডাকাত। রঘু ডাকাত এরপর ডানকনকে রশির সাথে বেঁধে নির্যাতিত কৃষককে চাবুক মারতে বলে। এতে ডানকন জানায় এর ফলাফল কিন্তু ভালো হবে না। রঘু ডাকাত জানায় দেখা যাবে। এরপর কৃষক চাবুক মারে ডানকনকে। রঘু ডাকাত সব কৃষকদের মুক্ত করে অন্ধকারে চলে যায়। সিন শিফট করে এই পর্যায়ে দেখানো হয় রুদ্রাপুরের রাজা অহিন্দ্রা বর্মনকে। তার বাড়িতে ডানকনের কাছের লোকজন আসলে অহিন্দ্রা তাদের রাগে মেরেই ফেলে, কারণ তাদের সামনে ডানকনকে অপমান করা হয়েছে, আবার সব কৃষকদের মুক্তও করেছে। তাদেরকে মেরে অহিন্দ্রা এক নায়েবকে জিজ্ঞেস করে এই রঘু ডাকাত কই থাকে? নায়েব জানায় জঙ্গলে থাকে হয়তো। অহিন্দ্রা এরপর বলে এই রঘু ডাকাতকে শেষ করতে হবে, সে অনেকবার বাঁধা হয়ে এসেছে। গ্রামের মানুষজন তাকে পেয়ে আমাদের ঠিকমতো নীল এবং খাজনা দিতে চাচ্ছে না, যেটা কিনা ঠিকমতো নিয়ে আবার ব্রিটিশ শাসককে দিতে হবে। আবার চিন্তায়ও পড়ে অহিন্দ্রা, কারণ রঘু ডাকাত বারবার তার রাজ্যে আক্রমণ করছে। তাই সে রঘুকে নিয়েই চিন্তায় থাকে। সে মনে করে রঘু যদি ডাকাত হয় তাহলে আপদ, আর যদি বিপ্লবী হয় তাহলে বিপদ। নায়েব এবার বলে রঘু ডাকাতকে সরানো এত সহজ হবে না, সবাই তাকে মা কালীর বেটা বলে জানে। এইটা শুনে অহিন্দ্রা বর্মন হেসে বলে মা কালীর বেটা না, দেখা যাবে। ওইদিকে রঘু ডাকাতদের দল আস্তানায় ফিরে আসলে ডাকাত মায়ের সাথে রঘু সহ সবাই উৎসবে মেতে ওঠে। পরের দিন এক পাগল যে সবসময় বাইরে থেকে খবরাখবর নিয়ে আসে, সে এসে রঘুকে জানায় জমিদাররা ঘোড়া বিক্রি করছে। এটা শুনে রঘু বাজারে গিয়ে ঘোড়া কিনতে চায়, কারণ বাজারে অহেন্দ্র বর্মনও থাকবে আর তাকে সে টক্কর দিয়ে ঘোড়া কিনে নিয়ে আসবে। ডাকাত বলে কথা। সেই সময় লেডি ডাকাত গুঞ্জা রঘুকে বলে আমার জন্য বাজার থেকে চুরি নিয়ে আসতে হবে। কিন্তু গুঞ্জার এই কথাতে বোঝা যায় গুঞ্জা ভালোবাসে রঘুকে। ডাকাত মা সেই সময় বলে যা করবে সাবধানে। রঘু জানায় সাবধানে তো থাকতেই হবে। এই পর্যায়ে ব্রিটিশ বাংলার শাসক জন ফার্গুসনকে দেখানো হয়। সে বাংলার সব জমিদারদের সাথে মিটিংয়ে বসে জানায় বাংলা থেকে শুধু অহিন্দ্রা বর্মন ঠিকমতো খাজনা আর নীল দিচ্ছে, আমার সবার থেকে ঠিক মতো চাই। এগুলো আমাকে আবার ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। এক রাজা তখন বিরোধিতা করে বলে আপনি খাজনার পরিমাণ এত বাড়িয়েছেন যে সাধারণ কৃষকরা না খেয়ে মরছে, তাই এসব মানি না। ফার্গুসন এই কথা শুনে রেগে যায় এবং সবার সামনেই সে রাজাকে মারে। সাথে সবাইকে জানিয়ে দেয় ঠিকমতো খাজনা এবং নীল কৃষকদের থেকে আদায় করে যেন তাকে দেওয়া হয়। সেদিনই ফার্গুসনের সাথে দেখা করতে আসে ডানকন। ফার্গুসন আগে ডানকনের নামে অভিযোগ তোলে এই যে ডানকন কৃষকদের মারছে সেটা ওপরমহল জেনে গিয়েছে, তাই ডানকনকে সাবধানে থাকতে বলে। ডানকন তখন বলে রঘু ডাকাতকে শেষ করতে হবে। রঘু ডাকাতের প্রসঙ্গ আসলে ফার্গুসন জানায় ব্যাপারটা আমি দেখছি। পরের দিন পাগল আবার এক সংবাদ নিয়ে রঘু ডাকাতের কাছে আসে। এসে বলে কৃষকরা তাদের সব নীল অহিন্দ্রার গোডাউনের দিকে নিয়ে যাচ্ছে, আমি নিজে চোখে দেখেছি। হঠাৎ গোডাউনে এরকম নীল মজুত করার ব্যাপারটা ভাবায় রঘুকে, তাই সে দলবল নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। সেদিনই আবার গরিবদের ধন সম্পদ বিলিয়ে দিতে থাকলে এক কৃষক জানায় আমার এসব লাগবে না, আমাদের গ্রামকে বাঁচান, দালালরা মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। এটা শুনে রঘু জিজ্ঞেস করে কোন গ্রাম? লোকটি জানায় মহাদেবপুর। গ্রামের কথা শোনা মাত্রই রঘু ডাকাত মা এবং গুঞ্জাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে মহাদেবপুরের উদ্দেশ্যে। তারপর দালালদের শায়েস্তা করে দালালদের সামনেই রঘু ডাকাত জানায় এই বাংলায় কোনো অত্যাচার নিপীড়ন জুলুম চলবে না,
এটা বলে দালালদের বেঁধে নিয়ে যেতে থাকলে গ্রামবাসী রঘু ডাকাত বলে জয়ধ্বনি দিতে থাকে। সেদিনই গ্রামের কৃষকরা রাস্তা দিয়ে হাঁটলে এক সাধু বাবা কৃষকদের জিজ্ঞেস করে, রুদ্রপুর কত দূর? কৃষকরা জানায় দূর আছে। সাথে আরো বলে, এই রাস্তায় বেশিক্ষণ থাকবেন না, এলাকাটা ডাকাতদের অভয়ারণ্য। ডাকাতদের কথা আসলে সাধু বাবা জিজ্ঞেস করে, তোমরা কি রঘু ডাকাতের কথা বলছো? কৃষকরা তখন জানায়, রঘু ডাকাত তো গরিবদের বন্ধু আর বড়লোকদের জন্য ত্রাস। এরপর সিন নিয়ে আসা হয় ডাকাতদের আস্তানায়। গুঞ্জা ডাকাত মাকে বলে, রঘু তো মেয়ে দুইটাকে এখানে নিয়ে আসলো, এখন কি হবে? ডাকাত মা জানায়, কি আর হবে, রঘু তাদের বিয়ে দেবে। বিয়ের কথা আসলে গুঞ্জা বলে, আমার আর রঘুর বিয়ে কবে হবে? মা তখন বলে, তুই যে রঘুকে ভালোবাসিস সেটা কি তাকে বলেছিস? গুঞ্জা জানায়, না। এবার মা বলে, সে তো ভালো নাও বাসতে পারে তোকে, তাই আগে ভাগে এত বড় স্বপ্ন দেখিস না। গুঞ্জা জানায়, জন্মেছি তো ভালোবাসা আর মৃত্যু নিয়ে, তাই এত ভাবতে চায় না। সেই সময় রঘু ময়না ঝর্ণায় গোসল করছিল। সেখানে গুঞ্জা এসে বলে, এই ময়না ঝর্ণা শুধু তোর আর আমার। এরপর জিজ্ঞেস করে, তুই কি আমাকে বিয়ে করবি? বিয়ের কথা শুনে রঘু উল্টো জিজ্ঞেস করে, বিয়ে কেন? প্রসঙ্গ নিয়ে যায় অন্যদিকে। সেই সময় গুঞ্জা জানায়, আমি তোর জন্য সব করতে পারবো। গোসল শেষে রঘু গুঞ্জাকে বলে, তুই যুদ্ধে আমার সবচেয়ে ভালো পার্টনার, আমার বেস্ট ফ্রেন্ড তুই। এটা বলার পর রঘু জানায়, আজ বাজারে যাব, তোর জন্য ভালো কিছু নিয়ে আসবো। গুঞ্জা এতে খুশি হয়ে মিষ্টি হাসি দেয়। সিন শিফট হলে অহিন্দ্রা বর্মনকে দেখা যায় একটা গ্রামে। সে তার সহকারী ভীমরাজকে সাথে নিয়ে এসে গ্রামে অত্যাচার করতে থাকে। প্রথমে এক বাচ্চাকে মারার ভয় দেখায়। বাচ্চার মা এতে কান্নাকাটি করলে অহিন্দ্রা তাকে ছেড়ে দেয়। তখন ভীমরাজ সেই বিশ্বাসঘাতককে পায় যে মহাদেবপুরে যে দালাল এসেছে সেটা রঘু ডাকাতকে বলেছিল। এই বিশ্বাসঘাতককে পেলে অহিন্দ্রা সবার সামনে গলা কেটে মেরে ফেলে। এরপর ভীমরাজকে জানায়, এভাবে রঘু ডাকাতকেও মারতে হবে। ভীমরাজ তখন বলে, আপনি তো আস্তানাতেই যেতে পারবেন না। অহিন্দ্রা বলে, শত্রু হয়ে যেতে না পারলেও বন্ধু হয়ে যেতে পারবো। সিনের পর নিয়ে আসা হয় বাজারে। সেখানে ওই সাধু বাবাকে দেখা যায়। বাজারে আসে রঘুও। রঘু আসার পরেই সৌদামিনী নামে এক চাকু খেলোয়াড়ের চোখের জালে ফেঁসে যায়। প্রথম দেখাতেই সৌদামিনীর প্রেমে পড়ে যায়। সৌদামিনী মূলত চাকু খেলা দেখানোর মধ্য দিয়ে দলবল নিয়ে চুরি করে। একসময় সৌদামিনীর চোখ গিয়ে পড়ে রঘুর ওপর। সবাই রঘু ডাকাতকে চিনলেও রঘু ডাকাত দেখতে কেমন তা কেউ জানত না। তাই সৌদামিনী চোখ দেয় রঘুর টাকার ব্যাগের ওপর। তাই রঘুর কাছে এসে বলে, সাহস আছে নাকি, খেলবে চাকুর খেল? রঘু হাসি মুখে পয়েন্টে দাঁড়ায়। সৌদামিনী এরপর রঘুর মাথায় তরমুজ রাখতে গেলে দুজনের চোখাচোখি হয়। এরপর সৌদামিনী চোখ বেঁধে ছুরি চালানোর প্রস্তুতি নিলে তার সঙ্গীরা রঘুর থেকে টাকার ব্যাগ চুরি করতে আসে। রঘু তাদের ধরে ফেলে। সেই সময় আবার সৌদামিনীও ছুরি চালালে সেটাও ধরে ফেলে রঘু। যেহেতু ধরা পড়ে গেছে তাই সৌদামিনী তার সাথের জনদের নিয়ে বাজার থেকে পালানোর চেষ্টা করে। তখন বাজারের প্রহরীরা তাদের আটকে ফেলে। প্রহরীদের তখন রঘু মেরে কুপকাত করলে অহিন্দ্রার দুই লোক আসলে রঘু ডাকাত তাদেরকেও মারে। সেই সময় ভীমরাজ চলে আসলে রঘু সবাইকে ঘোড়ায় উঠতে বলে। তারপর রঘু সবাইকে নিয়ে চলে আসে ডাকাতদের আস্তানায়। রঘু বাজার থেকে আসলে গুঞ্জা জিজ্ঞেস করে, আমার জন্য কি এনেছিস? রঘু মাথা সরিয়ে সৌদামিনীকে দেখায়। তাকে দেখেই রেগে যায় গুঞ্জা। চলে আসে ডাকাত মা। রঘু জানায়, তারা বিপদে পড়েছিল তাই নিয়ে এসেছি। রঘুর সাথের জনের আবার বলে, মেয়েটা সেই লেভেলের চাকু খেলতে পারে। এবার সৌদামিনীকে ডাকাত মা জিজ্ঞেস করে, তুমি কার সাথে এখানে এসেছো? তাকে তুমি চেনো? সৌদামিনী জানায়, না। আস্তানার সবাই তখন বলে ওঠে, এই হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের কথা শুনে আতঙ্কিত না হয়ে সৌদামিনী ছুরি বের করে বলে, লোকে তোমাকে দেবতা ভাবে, কিন্তু তুমি মোটেও ঠিক কাজ করো না। আমাকে এখানে নিয়ে এসেছো কেন বলো? ডাকাত মা সৌদামিনীর ছুরি নামাতে বলে। সাথে জানায়, তোমার কিচ্ছু হবে না। এইটা বলার পর পরিবার সম্পর্কে জানতে চাইলে সৌদামিনী জানায়, ভীমরাজ আমাদের বাড়িঘর পুড়িয়ে ফেলেছে, এমনকি আমার বাবা মাকেও। আমার ভাইয়ের মতো এ দুজনকে নিয়ে আমি চাকুর খেলা দেখাই আর চুরি করি। তাদের চুরির হাত অনেক ভালো। চুরির কথা আসলে আস্তানার সবাই বলে ওঠে, রঘু দেখি ভালো জিনিস নিয়ে এসেছে। এই কথাতে আবার জেলাস হয় গুঞ্জা। ডাকাত মা সৌদামিনীকে বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে, তোমার কিচ্ছু হবে না। এটা বলে মন্দিরের দিকে নিয়ে যেতে থাকলে রঘু শুধু সৌদামিনীকেই দেখে। এতে আবারও জেলাস হয় গুঞ্জা। এরপর গুঞ্জা রঘুর সাথের জনদের শাসাতে থাকে। এরকম কওয়া নাই বলা নাই, পরিচয়হীন একজনকে এখানে নিয়ে এসে ঠিক করেনি, এটাই বলে গুঞ্জা। অন্যরা তখন বলে, চোখে চোখে রাখলে সব বেরিয়ে আসবে। গুঞ্জা জানায়, ওইটা আমি ভালো পারবো। পরের দিন সৌদামিনী ঘুরতে ঘুরতে ময়না ঝর্ণার কাছে গেলে রঘুকে গোসল করতে অবস্থায় দেখতে পায়। রঘুকে এভাবে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সৌদামিনী। সেই সময় গুঞ্জা পেছন থেকে সৌদামিনীর গলায় ধারালো অস্ত্র ধরে বলে, খুব দেখা হচ্ছে না, এই ঝর্ণা আমার আর রঘুর। এরপর যদি এখানে আসতে দেখি তাহলে একদম মেরে ফেলবো। সেদিন সবাই খেতে বসলে খাবার পরিবেশন করে সৌদামিনী। রঘু একটু সৌদামিনীর কাছে ভাত চাইলে গুঞ্জা রাগ দেখিয়ে খাবার না খেয়ে উঠে যায়।
আর একটা জায়গায় গিয়ে কান্না করতে থাকে। সেখানে ডাকাত মা বলে, যে থাকবে সে থাকবেই। গুঞ্জা বলে, তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসলো না। সিন শিফট করে অহেন্দ্রা বর্মনের কাছে নিয়ে আসলে ভীমরাজ অহেন্দ্রাকে জানায়, আমরা ডাকাতদের আস্তানা পেয়েছি। এটা শুনে অহেন্দ্রা বলে, তাহলে আমাদের বন্ধু রঘুর বিশ্বস্ত হয়ে খেল দেখাচ্ছে। সেদিনই আবার অহেন্দ্রা ধরে ফেলে রঘুর কাছের ওই পাগলকে, তাকে টর্চার করে, তারপর জনসম্মুখে ফাঁসির নির্দেশ দেয়। এই ফাঁসির কথা একজন সবার সামনে বললে এবার রঘুর কান পর্যন্ত পৌঁছায়। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। রঘুর ছোটবেলায় ফজলু পাগলের সাথে বাবার বিদ্রোহী ভাষণ শুনছিল। এই বিদ্রোহী ভাষণ দেওয়ার কারণে অহেন্দ্রা বর্মন ছোট রঘুর সামনেই তার বাবাকে ফাঁসি দেয়। রঘু বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। ডানকন আবার রঘুকে টর্চার করে নীলের মধ্যে ফেলে দেয়। এই ফ্ল্যাশব্যাক শেষ হলে রঘু বলে, এই বাংলায় কেউ আর ফাঁসিতে ঝুলবে না। এর মধ্যে ফাঁসি দেওয়ার জন্য ফজলু পাগলকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়। উপস্থিত হয় অহেন্দ্রা বর্মন, ডানকন। লোকে বলা বলি করতে থাকে, রঘু কি বাঁচাতে আসবে না? ফজলু ও রঘুর অপেক্ষায় থাকে। তখন অহেন্দ্রা জানায়, এইটা আমার রাজ্য, আমি যা বলবো সেইটাই আমার রোল। আমার সাথে যারাই বিশ্বাসঘাতকতা করবে তাদেরই এমন মৃত্যু হবে। এটা বলে ফজলুকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিলে জল্লাদ ফাঁসিতে ঝোলায়। ঠিক তখনই ফাঁসির মঞ্চ থেকে উঠে এসে রঘু ফজলুর ফাঁসির রশি কেটে দিয়ে ফজলুকে ওপরে তোলে। তারপর অহেন্দ্রকে উদ্দেশ্য করে জানায়, এই রাজ্য তোর হতে পারে, কিন্তু ল হবে এই রঘু ডাকাতের। সেই সময় অহেন্দ্রার লোকজন রঘুর ওপর আক্রমণ করলে রঘু সবার সাথে লড়াই করে। সৌদামিনী গুঞ্জা আবার অহেন্দ্রা এবং ডানকনকেই জিম্মি করে। এই জায়গায় অহেন্দ্রা সৌদামিনীকে দেখে একটা মুচকি হাসি দেয়। হতে পারে এর কোনো রহস্য আছে। এর পরে আসে এক টুইস্ট। একজন পেছন থেকে ডাকাতমার শরীরে ছুরি চালিয়ে দেয়। যে দেয় সে আর অন্য কেউ নয়, ওই সাধু বাবা। সেই সময় ভীমরাজের নেতৃত্বে এক এক করে রঘুর সব সঙ্গীদের মেরে ফেলা হয়, বাদ দেয় না ছোট বাচ্চাদেরও। ডাকাতমা আহত অবস্থায় জিজ্ঞেস করে ওই সাধুকে যে সে কে। নকল সাধু জানায়, দুর্লভ রায়। নাম বলার পর জানায়, আজ থেকে তোদের সব কিছু শেষ। মা জানায়, এইটা শেষ নয়, এইটা তো সবে শুরু। দুর্লভ বলে, এদিকে সবাই মরবে আর ওইদিকে রঘু। মা বারবার জানায়, রঘুর কিচ্ছু হবে না। দুর্লভ তখন মাকে একদম মেরেই ফেলে। ওইদিকে রঘু ফজলুকে ঘোড়ার পেছনে উঠিয়ে নিয়ে যেতে থাকলে অহেন্দ্রা পেছন থেকে গুলি চালালে সেটা গিয়ে লাগে ফজলুর শরীরে। তারপরেও থামে না রঘু। এবার এগিয়ে যেতে থাকলে দূর থেকে একজন তীর দিয়ে একটা গাড়িকে লক্ষ্যভেদ করলে রঘু ফজলুকে নিয়ে বোম ব্লাস্টের শিকার হয়। কিন্তু তারপরেও রঘু মারা যায় না, মারা যায় ফজলু। ফজলু মারা গেলে রঘু ফজলুকে ধরে কান্না করে। তারপর আস্তানায় ফিরে আসলে দেখে চারিদিকে শুধু লাশ আর লাশ, এমনকি মায়েরও মৃতদেহ পড়ে আছে। বেঁচে যায় শুধু ফজলুকে বাঁচানোর জন্য যারা গিয়েছিল তারাই। গুঞ্জা মায়ের লাশের পাশে কান্না করতে করতে বলে, আমাকে ভালোবাসার আর কেউ রইল না। বেঁচে থাকা সঙ্গীগুলো তাদের ফ্যামিলি মেম্বারদের লাশ দেখে ইমোশনাল হয়ে যায়। মাকে শেষবারের মতো বিদায় দিতে থাকলে রঘু মনে করতে থাকে মায়ের সাথে কাটানো পেছনের সব স্মৃতি। এমনকি ছোট রঘু ইংরেজদের হাত থেকে পালালে ডাকাতমা তাকে আশ্রয় দিয়ে বড় করে। গুঞ্জাও কান্না করতে থাকলে রঘু সান্ত্বনা দেয়। রাতেই সবার অন্তিম সৎকার শেষ করে সকালে উঠে নতুন আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে সবাই। অনেক পথ হেঁটে আসে এক বাজারে। সেই বাজারে আসলে রঘুকে চিনতে পারে ওই বয়স্ক কৃষক, যাকে রঘু শুরুতে বাঁচিয়েছিল। কৃষকটা জানায়, এখানে আসছেন কেন? আপনাকে খুঁজতে বেরিয়ে অহেন্দ্রা 2 গ্রাম পুড়িয়ে দিয়েছে। এখানে থাকা আপনার জন্য সেভ না। এটা শুনে গুঞ্জা রঘুকে বলে, কি করব এখন? রঘু জানায়, অত কিছু বুঝি না। মার হত্যাকারীকে খুঁজে বের করাই আমার একমাত্র কাজ। কৃষক তখন সবাইকে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকলে সিন নিয়ে আসা হয় অহেন্দ্রা বর্মনের দিকে। অহেন্দ্রা বর্মন নায়েবকে একটা মাথার খুলি দেখিয়ে দিয়ে বলে, এটা একটা রাজার খুলি। সেই রাজা ফার্গুসনের সাথে হাত করে তার রাজ্য দখল করতে এসেছিল, তাই রাগে সে রাজাকে মেরে মাথার খুলি সাথে রেখেছে। এইটা শুনে নায়েব বলে, আপনি যে রঘু ডাকাতকে মারার জন্য ভাড়াটে খুনি ভাড়া করলেন, সে কি ঠিকমতো কাজ করছে? সেই সময় অহেন্দ্রার কাছে হাজির হয় দুর্লভ। দুর্লভকে দেখে অহেন্দ্রা বলে, তুমি যা করেছো এতে খুশি, তুমি তোমার পাওনা অর্থ পেয়ে যাবে। কিন্তু সেই পাওনা অর্থ আবার দুর্লভকে না দিয়ে নায়েবকে দেয়। তারপর বলে, আমি তো মাথা সাথে নিয়ে আসতে বলেছিলাম, মাথা কই? দুর্লভ জানায়, আপনার লোক তীর চালিয়েছে, আপনিই জানেন। তখন অহেন্দ্রা দুর্লভকে বলে, এবার মাথা নিয়ে আসলে 2 গুণ টাকা দেব, আর যদি না নিয়ে আসো তাহলে তোমাকেই মরতে হবে। এই শর্তে রাজি হয় দুর্লভ। ওইদিকে কৃষক তার বাড়িতে সবার খাবারের আয়োজন করে। খাবার খাওয়া অবস্থায় কৃষক সবাইকে জিজ্ঞেস করে, তোমরা এখন যাবে কোথায়? সৌদামিনী জানায়, জানি না। কৃষক তখন বলে, আমার প্রায় সময় জঙ্গলে যাওয়া লাগে। আমি জঙ্গলে এমন এক জায়গা দেখেছি সেখানে তোমাদের কেউ খুঁজে পাবে না। রঘু সবাইকে নিয়ে সেই জায়গাতেই আসে, তারপর নতুন করে শুরু করে সবকিছু। ওইদিকে অহেন্দ্রা তার অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
এদিকে রঘুর লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। নতুন আস্তানায় রঘু মন খারাপ করে বসে থাকলে পাশে আসে সৌদামিনী। সৌদামিনীকে দেখে রঘু বসতে বলে, তারপর জানায় কি দিনকাল আসলো, ঘরে খাবার পর্যন্ত নেই। সৌদামিনী এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে বলে, তুমি শুধু ডাকাতমার হত্যাকারীকে বের করে প্রতিশোধ নাও, তাহলেই হবে। দুজনের এসব কথা আবার দূর থেকে দেখে গুঞ্জা। কিছুক্ষণ পর ওই কৃষক আরও খাবার নিয়ে আসে। সৌদামিনী জানায় এটা বেশি দিন যাবে না। কৃষক বলে, সমস্যা নেই, এখানকার মন্দিরে কাল একটা উৎসব আছে, সেখানে খাবারেরও আয়োজন করা হয়েছে। এইটা শুনে সৌদামিনী জানায়, তাহলে আমিও যাব। সৌদামিনীর এই কথাতে গুঞ্জা আবার তাকে আড় চোখে দেখে। সেদিনই গুঞ্জা মন খারাপ করে থাকলে সৌদামিনী তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুঞ্জা বলে, তুমি তো রঘুকে ভালোবাসো, রঘুর জন্য কি মরতে পারবে? সৌদামিনী জানায়, মরতে পারবো জন্যই তো ভালোবেসেছি। সাথে আরও বলে, আমি জানি তুমিও রঘুকে ভালোবাসো, কিন্তু দেখো তোমাদের ফ্রেন্ডশিপ কত সুন্দর। রঘুর যে কোনো বিপদে তুমি সবার আগে ঝাঁপিয়ে পড়ো, এমনটা কজন করে বলো? সৌদামিনী এসব বলার পর জানায়, রঘুকে মারার জন্য কিন্তু ডাকাতমার হত্যাকারী খুঁজছে। সেদিনই কৃষক বাড়ি ফিরতে থাকলে কেউ একজন তার পিছু নেয়। কৃষক বাড়ি আসলে দেখে তার ফ্যামিলিকে জিম্মি করা হয়েছে। এইটা আবার রঘুর লোকও দেখে ফেলে। সিন নিয়ে যাওয়া হয় অহেন্দ্র বর্মনের দিকে। সে নীল দিয়ে গোসল করতে থাকলে ফার্গুসন এসে বলে, রঘুকে কি মারা হয়েছে? অহেন্দ্র জানায়, জানতে পারবেন কিছুক্ষণ পর। আপনার দরকার খাজনা এবং নীল, সেটা ঠিকভাবে পেলেই তো হচ্ছে, তাই এসব নিয়ে চিন্তা করা বাদ দেন। পরের দিন সৌদামিনী আর গুঞ্জা মন্দিরে আসলে দুর্লভ তাদের আটকে ফেলে। তারপর জানায়, ডাকাতমাকে মেরেছি, এবার তোমাদের পালা। এটা বলে যেই তাদের মারতে যাবে তখনই রঘু হুঙ্কার দিয়ে ওঠে। রঘু আগে থেকেই মন্দিরে ছিল। রঘু নতুন রূপে ফিরে দুর্লভের মাথা একদম কেটে ফেলে। তখন মন্দিরে আসা মানুষজন জানায়, কে বলেছে রঘু ডাকাতের সাথে কেউ নেই? আমরাই এখন থেকে রঘু ডাকাতের লোক। এইটা বলে সবাই রঘু ডাকাত জয়ধ্বনিতে মেতে ওঠে। এর মধ্যেই ভীমরাজ দুর্লভের মাথা নিয়ে হাজির হয় অহেন্দ্রার সামনে। অহেন্দ্রা দুর্লভের ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তারপর নায়েবকে বলে, সকল খাজনা নীল ফার্গুসনের কাছে পাঠাতে হবে। সবাই কি খাজনা ক্লিয়ার করেছে? নায়েব জানায়, নবাবপুরের রাজা বিক্রম রায়টা এখনো বাকি আছে। অহেন্দ্রা বিক্রম রায়কে ডেকে আনতে বলে। এর মধ্যে বিক্রম রায় এসে জানায়, আগামীকাল আমার মেয়ের বিয়ে, খাজনা রেডি আছে, বিয়ে শেষ হলে আপনার কাছে পাঠিয়ে দেব। এরপর বিয়ের নিমন্ত্রণ পত্র নায়েবের হাতে তুলে দেয় বিক্রম। নায়েব সেটা পড়ে অবাক হয়, কারণ সেই পত্রটা বিয়ের ছিল না, ছিল রঘু ডাকাতের অগ্রিম বার্তা। রঘু ডাকাত চিঠির মাধ্যমে জানায়, আগামী বিক্রম রায়ের মেয়ের বিয়েতে সে ডাকাতি করে সব ধন সম্পদ নিজের করে নেবে। এই চিঠি পেয়ে বিক্রম রায় টেনশনে পড়ে যায়। অহেন্দ্রাকে কিছু একটা করতে বলে। অহেন্দ্রা জানায়, বিয়ে বাড়িতে ভীমরাজের সৈন্য থাকবে, কিচ্ছু হবে না। বিয়ের দিন চলে আসে। বিক্রম রায় তার মেয়ের বিয়ে ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে, কিন্তু রঘু ডাকাত আসে না। তাই বিক্রম রায় বলে, রঘু ডাকাত অহেন্দ্রাকে ভয় পেয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে রঘু ডাকাত হাজির হয় দলবল নিয়ে। বিক্রম রায় আতঙ্কে পড়ে বলে, তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না, এখানে ভীমরাজের সৈন্য আছে। কিন্তু সৌদামিনীর সঙ্গীরা আগেই ভীমরাজের সৈন্যদের দুধের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে আর সব ধন সম্পদ লুট করে ফেলে। রঘু এবার মা বোনদের স্বর্ণ চাইলে বিক্রম রায়ের বউ বলে, আমরা কি করেছি, আমাদের মাফ করে দাও। রঘু তখন জানায়, আমি বোনদের ওপরে কখনো হাত তুলি না, আপনারা কিছুই করেননি। যা করেছে এই বিক্রম রায়, গরিবদের অর্থ সম্পদ লুট করে বিশাল ধন সম্পদ করেছে। কৃষকদের জমি কেড়ে নিয়ে নীল চাষ করেছে, এতে কৃষকরা না খেয়ে মারা যাচ্ছে। এসব বলার পর রঘু বলে, এসব ডাকাতি করা অর্থ আমি গরিবদের মাঝে বিলিয়ে দেই, যাতে তারা না খেয়ে মারা না যায়। এসব শুনে বিক্রম রায়ের ওয়াইফ তার সব স্বর্ণ খুলে রঘুকে দেয়। তার দেখা দেখি অন্য সবাইও দিতে থাকে। দুইটা বাচ্চা মেয়েও দিতে চাইলে তাদের থেকে ন্যায় আসে। আবার বিয়ের কোণেও তার স্বর্ণ দিতে চাইলে রঘু বলে, আমার বোন স্বর্ণ ছাড়া শ্বশুর বাড়ি যাবে, এইটা আমি চাই না। তারপর বরকে জানাই, আমার এই বোনকে দেখে রাখবে। এমনকি রঘু দুজনকে নিজে হাতে বিদায় করে। অন্যদিকে ভীমরাজ কিছু করতে না পারলে তার উপর চরম রাগ দেখায় অহেন্দ্রা। ভীমরাজ তাই বলে, এবারের মতো ক্ষমা করে দেন। অহেন্দ্রা আরো বেশি রাগ দেখায়, সাথে বলে, এবার যদি রঘু ডাকাতের মাথা না পাই তাহলে তোমার মাথা থাকবে না। সেই সময় রঘু ডাকাত বিক্রম রায়ের অর্থ সম্পদগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে থাকলে এক বয়স্ক মহিলা এসে জানায়, আমার কিছু লাগবে না, রঘু ডাকাত ফিরে এসেছে, এতেই খুশি। তখন সবাই আবার রঘু ডাকাতকে নিয়ে জয়ধ্বনি শুরু করে। পরের দিন সৌদামিনী একটা মন্দিরে পুজো দিতে আসলে সেখানে ভীমরাজ দলবল নিয়ে হাজির হয়। সৌদামিনীও লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই দূর থেকে গুঞ্জা তলোয়ার ছুঁড়ে মেরে ভীমরাজের একজনকে মেরে ফেলে। তারপর দুজন মিলে শুরু করে লড়াই। একসময় ভীমরাজ সৌদামিনীকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে রঘুও দলবল নিয়ে আসতে থাকে দুজনকে বাঁচানোর জন্য। এদিকে সৌদামিনীকে মেরে অজ্ঞান করে ফেললে গুঞ্জার মাথা গরম হয়ে যায়। লড়াই শুরু করে দেয় ভীমরাজের সাথে, কিন্তু পেরে ওঠে না।
ভীমরাজ গুঞ্জাকে মেরে সৌদামিনীকে নিয়ে যায়। এর মধ্যে রঘু চলে আসে। এসে সে গুঞ্জাকে আহত অবস্থায় দেখতে পায়। গুঞ্জা জানায় তারা সৌদামিনীকে ধরে নিয়ে গিয়েছে নীল কুঠিরে, তাকে তুই বাঁচা। কিন্তু রঘু গুঞ্জাকে বাঁচানোর চেষ্টা করে। গুঞ্জা জানায় আমার আর সময় নেই। সময় শেষ হওয়ার আগে গুঞ্জা জিজ্ঞেস করে আমাকে একদিন হলেও কি তুই ভালোবেসেছিস? এইটা বলার সাথে সাথে গুঞ্জা মারা যায়। গুঞ্জাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে রঘু। ওইদিকে নীল কুঠিরে কৃষকদের উপর প্রচণ্ড অত্যাচার করতে থাকে ডানকন। একসময় রঘু তার দলবল নিয়ে হাজির হয়। সেখানে ভীমরাজকে মারে রঘু ডাকাতের সহকারী কালু সর্দার। মেরে প্রতিশোধ নেয় তার ছেলে হত্যার। অন্যদিকে রঘু মারতে থাকে ডনকনকে। রঘু এবার ডনকনকে নীলের পানিতে চুবিয়েই মেরে ফেলে। ডানকনকে মারার পর রঘু তার লোকজনদের জিজ্ঞেস করে সৌদামিনী কোথায়? লোকজন জানায় এখানে তো নেই। সৌদামিনীকে ফার্গুসন শিপে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। এইটা শুনে রঘু ডাকাত বলে সৌদামিনী ফিরবে, কিন্তু ওই দুইজন মৃত্যু থেকে বেঁচে ফিরবে না। সিন শিফট করে দেখানো হয় সৌদামিনীকে ফার্গুসন তার শিপে বেঁধে রেখে নীলগুলো শিপে তুলতে থাকলে রঘু ডাকাত দলবল নিয়ে হাজির হয়। ফার্গুসন তখন তার সৈন্যদের গুলি করার নির্দেশ দেয়। বিপরীতে ডাকাত দল ছুটতে থাকে ধনুক। এতে ফার্গুসনের সৈন্যরা পেরে ওঠে না, তাই শিপ থেকে ড্রাম ভর্তি গান পাউডার ফেলে। এতে আগুন তো জ্বলে ওঠে, কিন্তু রঘুর কিছু হয় না। রঘু ততক্ষণে শিপে উঠে সবাইকে মারতে থাকলে একবার ফার্গুসনের ফাঁদে পড়ে। সে ফাঁদ থেকে রঘু ডাকাত নিজেকেই উদ্ধার করে। এমনকি এবার সে সৌদামিনীকেও উদ্ধার করে। এরপরে শুরু করে দুজন মিলে লড়াই। এরপর রঘু ডাকাত মুখোমুখি হয় ফার্গুসনের। রঘু ফার্গুসনকে মারলে ফার্গুসন জানায় তোরা সবাই মরবি। রঘু জানায় বাঁচা মরা সব কালীর হাতে, তবে আমার বিধানে আজ তুই মরবি। এটা বলে ফার্গুসনকে মেরে ফেলে রঘু। ঠিক তখনই রঘুর শরীরে পেছন থেকে তলোয়ার চালিয়ে দেয় অহেন্দ্রা বর্মন। তারপর জানায় এই রুদ্রাপুরের একমাত্র গড হচ্ছে আমি। এরপর রঘুকে তীর দিয়েও অনেক টর্চার করে। সাথে জানায় আজ তোরা সবাই মরবি, তোরা সব সময় পায়ের তলায় ছিলি, পায়ের তলাতেই থাকবি। এসব শুনে রেগে গিয়ে সৌদামিনী মারতে আসে অহেন্দ্রাকে। অহেন্দ্রা তখন জানায় এই রঘু ডাকাত কাউকে বাঁচাতে পারেনি। আমি তার বাপকে মেরেছি, তার ডাকাত মাকে মেরেছি, ফজলুকে মেরেছি, গুঞ্জাকেও মেরেছি। এই রঘু ডাকাত কাউকেই বাঁচাতে পারে না। তখনই রঘু উঠে অহেন্দ্রার শরীরে তীর ঢুকিয়ে দেয়। তারপর মারতে মারতে বলে আমি আমার বাবার কাছে একজন রঘু, আমি ডাকাত মায়ের ছেলে রঘু, আমি ফজলুর ভাই রঘু, আমি গুঞ্জার রঘু, আমি হচ্ছি রঘু ডাকাত, তোর মৃত্যুর জম। এসব বলে সে অহেন্দ্রাকে মেরেই ফেলে। সেই সময় শিপে আগুন ধরতে থাকলে রঘু ডাকাত সৌদামিনীকে নিয়ে শিপ থেকে লাফ দিলে পুরো শিপে বিস্ফোরণ হয়। সেই সাথে শেষ হয় রঘু ডাকাতের গল্প। সেই নীল বিদ্রোহ, ব্রিটিশ শাসন, অত্যাচারিত শাসকদের মাধ্যমে এন্টারটেইনিং ওয়েতে এই মুভির গল্পের উপস্থাপন করা হয়েছে। আর সেটা বেশ সুন্দর ছিল। সবাই মুভিটি দেখতে মাস ফিল পাবে। আবার ব্রিটিশ আমলে নীল চাষ নিয়ে বাঙালিদের যে অত্যাচার করা হয়েছে সেইটাও জানতে পারবে। সব মিলিয়ে বলা যায় এন্টারটেইনমেন্ট প্যাকেজ এই মুভি। তাই বলবো আমার পশ্চিমবঙ্গের বন্ধুরা, আপনারা হলে গিয়ে মুভিটি দেখুন। এটা আসলেই বড় পর্দার সিনেমা। বড় পর্দায় দেখলে বেশ এনজয় করবেন। তো এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।